আমার এবারের ট্যুরটা অন্য যে কোনো ট্যুরের থেকে একটু ডিফারেন্ট ছিল, কারণ এবার আমি একসাথে দুইটা দেশ ঘোরার জন্য রওনা করেছিলাম, শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া। সেই উদ্দেশ্যে বরাবরের মতোই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যাই এবং চেক ইন করি। আমি ফ্লাইট ছাড়ার ঘন্টা দুই আগে এয়ারপোর্টে পৌঁছানোটা ভালো মনে করি, এর থেকে বেশি সময় নেওয়াটাও অযৌক্তিক। বিমানের জন্য সবাই লাইন দিচ্ছিল, ঠেলাঠেলি করতে ভালো লাগে না। সবাই উঠে যাওয়ার পর লাস্টে আমি উঠেছি। প্লেন মেঘের ওপরে উঠে গেলে দেখতে আসলে খুব সুন্দর লাগে। কয়েক ঘন্টার জার্নির পর পৌঁছে যাই শ্রীলঙ্কায়। আমার সাথে বিমানে একজন ভাইরাল লোক ছিলেন, যাকে দেখা যাচ্ছে সব ভারতীয়। তিনি বৈষম্য ভূমিকা রেখেছিলেন, ছাত্রদের পক্ষে এই জন্য ভাইরাল হয়েছিলেন। নামটা মনে নেই। 1 মাসে 2বার ভিসা ব্যবহার করা যায়, 1 মাসের ইটিএ দেয়। তো এখন 8 ঘন্টা ওয়েট করার থেকে ভাবলাম যে একটু ঘুরে আসি। তো প্রথম ভিসাটা ব্যবহার করলাম, এরপর আবার 10 তারিখে যখন আসবো তখন আরেকটা ইউজ করা যাবে। যদিও অল্প কিছু সময়ের জন্য শ্রীলঙ্কায় নেমেছিলাম, তারপরে কিছু টাকা ভাগিয়ে নিলাম। এখানে খাবার দাবার যথেষ্ট সস্তা আছে। মুরগি যেহেতু খাওয়া যাবে না, হালাল না, মাছের বান টান এগুলো খাই। শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে সারাবুনার সব জায়গায় সুন্দর, প্রচুর ক্যাসিনো ট্যাসিনো আছে মনে হয় এদিকে। একা একা হাঁটতেছি, ফাঁকা রাস্তা। প্রশাসনের লোককে জিজ্ঞেস করছিলাম যে 3-4 ঘন্টার জন্য কোথায় যাইতে পারি। এয়ারপোর্ট সিটি হোটেল সামথিং কিছু একটা বলছে, ওই দিকটা মনে হয় ক্রাউডেড। জিজ্ঞেস করলাম যে কেমন অবস্থা, সিকিউরিটি আছে নাকি। বললো সব সিকিউর, কোনো সমস্যা নেই। একা একা ঘোরার একটা মজা আছে, তখন পুরা দুনিয়াটারই আপন মনে হয়। কোনো কাজ না থাকলে যা করা যায়, একটা সুপার শপে ঢুকছি, দেখলাম খাবার দাবারের দাম কেমন, ফ্রুটসের দাম কেমন। ফ্রুটস কিনছে কিছু, এইটা আর এইটা। কত দাম আসছে, অনেক কম। তখন এখানে বসে বসে এগুলা খাইছি। পরিষ্কার চারিদিক, কোথায় যে ফেলবো তাও বুঝতেছি না। এরা কি রাস্তাঘাটে ফেলে জানি না। এখানে মনে হয় কোনো পূজা করে। সবাই সাদা জামা কাপড় পরে বেরোছে, সবাই সাদা সাদা জামা কাপড় পরে ঘোরাঘুরি করে। আমি রাস্তার মধ্যে বসে বসে কলা আর তরমুজ খাইতেছি, দেখে মানুষ বের। শেষ পর্যন্ত কি করবো, রাস্তার পার খসা, এই যে এরকম ধুলাবালির ভিতরে কি করবো। কোনো ডাস্টবিন তো নাই। মূলত একটা বৌদ্ধ মন্দির, বিরাট সাইজের বৌদ্ধ মূর্তি আছে এটার ভিতরে। ভিডিও নিলাম না। গলি দিয়ে একটু হাঁটি, অন্ধকার গলি। এয়ারপোর্টের পাশে হওয়া সত্ত্বেও এই জায়গাগুলো দেখতে কোনো মফস্বল শহরের মতো লাগতেছে। আমার কাছে ফরিদপুরের মতো লাগতেছে। ফরিদপুরে একটা আশ্রম আছে আমাদের এলাকায়, সেই আশ্রমের আশপাশের এলাকাগুলো এরকম দেখতে। জগৎবন্ধুর আশ্রম, জগৎবন্ধু নিজেকে গড বলে দাবি করছিল, সুন্দর সুন্দর বাণী দিছিল। পৌঁছে গেছি আবার এয়ারপোর্টে, এখনো 3-4 ঘন্টা বাকি। আসার পথে একজন শ্রীলঙ্কান মহিলা, সে এয়ারপোর্টের রাস্তা চেনে না, পরে তাকে রাস্তা চিনায় চিনায় এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসছে। সে দূরে থাকে, কোথাও যায় হাঁটাহাঁটি করার একটা সুবিধা হচ্ছে, এলাকা ভালো করে চেনা যায়। শ্রীলঙ্কানকে এলাকা চিনিয়ে দিলাম। ইমিগ্রেশনের লাইন। এবারে অন টাইমে পৌঁছানোর আমার একটা সুঅভ্যাস, বদভ্যাস যাই হোক আছে। এখানেও মনে হয় শেষ যাত্রী আমি, যে এখনো পৌঁছাই নেই। আমি একাই আছি, আর বাকিরা প্লেনে উঠে গেল কিনা বুঝতেছি না। যাই হোক, ঠিক আছে, এইবারের মতো শ্রীলঙ্কা থেকে বিদায় নিচ্ছি। আসবো 4-5 দিন পরে ইনশাল্লাহ। এখন ওই বিমানের টার্গেটটা একটু ছোট। Destination is 3 hours and 25. কলম্বোর রাত্রের ভিউ।
আসছি। শ্রীলঙ্কা থেকে রওনা করে সকাল সকালই পৌঁছে গেলাম আমার সবচেয়ে প্রিয় বিদেশ মালয়েশিয়া। বন জঙ্গল পাহাড় কেটে কেটে বিরাট শহর। আর এদের শহরের ভিতরে অবশ্য কিছুটা প্রকৃতি আছে। কেএলআইতে পৌঁছে গেছি। এইখান থেকে ট্রেন যোগে কেএলআইতে এয়ারপোর্ট দুইটা, এখান থেকে ট্রেনে করে আরেকটা যাইতে হবে। বিশাল সাইজের এয়ারপোর্ট, আমি যতবারই আসছি হারাই গেছি। ট্রেন আসছে। কুয়ালালামপুরে দুইটা বিমানবন্দর, KLIA 1, KLIA 2। একটা থেকে আরেকটা ট্রেনে যাওয়া লাগে। প্রথমে একটাতে নামতে হয়, তারপরে এই ট্রেনে করে আরেকটাতে যাওয়া লাগে, এরপর ইমিগ্রেশন। এত বড় এয়ারপোর্ট হওয়া সত্ত্বেও যে কতক্ষণ লাগবে, ওই স্টুডেন্টরা বসে আছে। মালয়েশিয়ায় সবই সুন্দর, কিন্তু এরা বেয়াদব, স্পেশালি বাঙালিদের ক্ষেত্রে। বাঙালি স্টুডেন্টদের ওই যে মাটিতে বসায় রাখছে, কত খারাপ। যাই হোক, ইমিগ্রেশনের কাজ শেষ করে একটা ফর্ম টর্ম পূরণ করে বাসে চড়ে বসলাম কুয়ালালামপুর শহরে যাওয়ার পথে। ঘটনা ঘটছে, ফোনে ইন্টারনেট নেই, তাই আমি হোটেল খুঁজে পাচ্ছিলাম না। তো ইন্টারনেট ভাবছি যে একটু দোকানপাট খুঁজি, সিম কিনবো। দুইটা দোকানে গেছি, এদের আবার নেট নাই, সিমটা অ্যাক্টিভ করা লাগবে। এসে দেখি হোটেল পেয়ে গেছি। এটাকে ভালো বলবো না খারাপ বলবো জানি না। হোটেলের চেক ইন টাইম আবার 2টা 3টার সময়, অদ্ভুত, আমি এটা জানতাম না। যাই, এখন খাবার দাবার খুঁজি। রেস্ট টেস্ট নিয়ে বের হয়ে গেছি। এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। চির পরিচিত বুকিট বিনতান, অনেকদিন পরে আসছি দেখে কেমন একটু নতুন নতুন লাগতেছে। এখানে অ্যারাবিক রেস্টুরেন্ট গুলোতে খাইতে আমার খুব ভালো লাগতো। প্যাভিলিয়নের সোজা কয়েকটা অ্যারাবিক রেস্টুরেন্ট ছিল, এখন আছে কিনা বলতে পারি না। রসনা বিলাস নামে একটা বাংলা রেস্টুরেন্ট ছিল, এখন দেখলাম রাধুনী বিলাস আছে। একসময় রেস্টুরেন্ট গুলোতে অনেক আসে। এরপর একা একা বের হয়ে গেলাম পুরনো স্মৃতি রোমন্থন করতে। প্যাভিলিয়ন বুকিট বিনতাংয়ের সবচেয়ে লাক্সারিয়াস মার্কেটগুলোর মধ্যে একটা। এইখানে ঘড়ির মেলা হইতেছিল। সবচেয়ে নামি দামি ওয়াচ ব্র্যান্ডগুলা, মন্টব্ল্যাঙ্ক, কার্টিয়ার, অডোমস পিগে, IWC, বুলগেরি। ঘড়িগুলা দেখলে তেমন কিছুই মনে হয় না, এগুলোর যে কপি সেগুলো দেখতে যেরকম লাগে, এগুলোও দেখতে কাছাকাছি লাগতেছে। অথচ এক একটা ঘড়ির যা দাম। বিশ্বের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডগুলোর দোকান এখানে। কি শখ রে বাবা,
গোলাপি কালারের জিপ, নিশ্চিত কোনো মহিলা। মালয়েশিয়া মুসলিম দেশ হলেও কুয়ালালামপুরে আজানের শব্দ শোনা যায় না খুব একটা কি প্রায় শোনা যায় না বললেই হবে। বিজি এরিয়াতে কোনো মসজিদ নাই, নামাজ পড়বো এই যে এই লোকগুলাকে জিজ্ঞেস করছি, এরা বেশ অনেক দূর হাইটে হাইটে কোথায় যেন যাইতেছে, মসজিদ আছে এই জন্য। যদিও যেহেতু আমি মুসাফির, আমার একসাথে জামাত পড়া জরুরি না, একটা জায়গা হইলেই হইতো, তাও যাই এদের সাথে। ওই যে দূরে কে আছে চকচক করে। যে লোকগুলোর সাথে নামাজ পড়তে গেছিলাম ওই লোকগুলো ফাজিল। আমি যেখান থেকে ওদেরকে জিজ্ঞেস করছি তার 1 মিনিট দূরেই একটা মসজিদ ছিল, এই যে সেই মসজিদ, কিন্তু ওরা সেই মসজিদটা না দেখায় বহু দূরে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে গেছে। দুধ আমার সবচেয়ে প্রিয়, স্পেশালি এই ডাচ লেডির ফুল ক্রিম। এরপর সন্ধ্যাবেলায় চলে যাই টুইন টাওয়ার দেখার উদ্দেশ্যে। এত সুন্দর আর মায়াবী একটা শহর, এই শহরে গেলে আমার ছেড়ে আসতে ইচ্ছা করে না। অনেক কাছের বন্ধু বান্ধব আছে এখানে। মালয়েশিয়ার উন্নতির সিম্বল সুরিয়া কেএলসিসি। সিসির ভিতরে হ্যাঁ প্যাভিলিয়ন। সবচেয়ে বেশি ভালো তো মনে হয় টাইম স্কোয়ার। আসছি আর পড়া বন্ধ হয়ে গেছে। এই যে গ্র্যান্ড হায়াতে ওই হোটেল রুম সুইট গুলা থেকে কেএলসিসি দেখা যায়। শাহরুখ খান ওখানে একটা শুটিং করছিল। না সেটা না, ওইটার প্রতি ওই যে বুঝছেন না, মুভির কারণে এটার প্রতি এটা ভালো লাগে। বটগাছ একসময় প্রচুর আসতাম কেএলসিসির এখানে। কেএলসিসি দেখা শেষ করে সারা রাত আড্ডা দিয়ে ঘুমাইতে দিন গেলাম। পর কুয়ালালামপুরের এমআরটিতে উঠতে যাইতেছি। এরকম একটা কয়েন দেয় এন্ট্রির জন্য ট্রেনে। আমি এক সময় কোন রকমের কয়েন না নিয়ে পে না করে এই ট্রেনেও চড়তাম। মানুষ গেলে তার সাথে সাথে ঢুকে যেতাম, দুষ্টমি করে আর কি। খুবই খারাপ কাজ, মনে পড়ে ভালো লাগতেছে। মেট্রোতে করে যাচ্ছি। আগে যখন আমি এখানে থাকতাম মেট্রো মাঝে মাঝে ব্যবহার করছি, বেশি সময় ব্যবহার করতাম না। ট্যাক্সি ইউজ করতাম বেশি। এখন যেখানে যাইতেছি সেখানে ট্যাক্সিতে যাইতে গেলে মিনিমাম 50-60 রিঙ্গিত লাগতো, মেট্রোতে লাগতেছে 4.5 রিঙ্গিত। কিন্তু আগে তারপর আমি ট্যাক্সি বেশি ব্যবহার করতাম। ট্যাক্সিতে যাইতেও সময় বেশি লাগে, কিন্তু এই স্টেশন বদলানো এগুলো লাগে না, এই জন্য বহুত টাকা নষ্ট হয়েছে। একটা অনেক পুরাতন বড় ভাই আজম ভাই, উনি ব্যবসা বাণিজ্য করে, অনেক দিন ধরে মালয়েশিয়াতেই আছে। ওনার সাথে দেখা শেষ করে আমি চলে যাই আরেকটা পছন্দের জায়গা, পুরানো কার্ভ। দি কার্ভ আগে যখন আমি এখানে থাকতাম, অনেক দিন এরিয়ায় থাকছি, তখন কাজকর্ম পড়াশোনা শেষে অনেক সময় মন টন খারাপ হয়ে যেত, বোরিং লাগতো, তখন একা একা এসে স্ট্রিটে বসে থাকতাম। এখানে মাঝে মাঝে মেলা টাইপ হয়, অনেক লোকজন আনন্দ করে। আজকে একটু লোক কম দেখতেছি। এখানে একটা স্টারবাকস আছে, খাইতাম। জনি রকেটস, কিছু বার্গারের দোকান আছে, ওই পাশে বাবাগাম শেম।
But yes, I mean, it's basically possible, you know. I mean, with time, it will. আজকে একটু কম জমজমাট মনে হইতেছে। এবারের মেলায় শুধু খাবারই উঠছে মনে হয়। বার্গার ফেস্টিভ্যাল উপলক্ষে আনন্দ উৎসব চলতেছিল। এখানের কোনো বিখ্যাত শিল্পী, অভিনেতা টভিনেতা এরা আসছিল। আমার সাথে বিল্লাল ভাই ছিল, ওনার ওয়াইফ দেখতে গেছিল এদেরকে। হালাল ম্যাগি তো সব জায়গায় পাওয়া যায় না, এই জন্য ম্যাগি খাইতে চলে এই গেছি। ম্যাকডোনাল্ডসটা যে কত রাত আসছি, ঠিক ঠিকানা নাই। এটা বেশ বড়। যখন ছোট ছিলাম, কার্টুন নেটওয়ার্কে ম্যাকডোনাল্ডসের বিজ্ঞাপন দিত। সে সময় মনে হইতো যে জীবনে ম্যাকডোনাল্ডস না খেলে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। বিল্লাল ভাই অত্যন্ত ভালো এবং পরোপকারী একজন মানুষ। জায়গাটার নাম পেলাঙ্গি স্কোয়ার। ঠিক এই জায়গাটায় আমার বহু স্মৃতি আছে। যা এক সময় মালয়েশিয়ার সেকেন্ড ব্ল্যাকলিস্টেড জায়গা ছিল সন্ত্রাস, গুন্ডামি, অপরাধের জন্য। আমি অনেক দিন এই 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 পিছনে, এটার পিছনে অ্যাপার্টমেন্ট আছে কিছু, পিছনে যে অ্যাপার্টমেন্ট দেখা যায় এইগুলোতে গরিব শ্রেণীর লোকজন বসবাস করে। সন্ত্রাসী গুন্ডা টুন্ডা বেশি ছিল আর কি, গ্যাংস্টারিজমের জন্য সেকেন্ড ব্ল্যাকলিস্টেড এরিয়া। আমি ওই পাশে থাকতাম কন্ডোমিনিয়ামে, ওগুলা ভদ্রলোকের এরিয়া। এই জায়গাটায় তল ধরে ধরে গুন্ডা পান্ডা পোলাপান 10 জন 15 জন 20 জন থাকতো। এখান দিয়ে বাঙালিরা হাইটে গেলে এরকম সময় সন্ধ্যায় বাঙালিরা মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে যেত। এখনের যে সিচুয়েশন সেটার সাথে আসলে মিলানোই যাবে না। সেই সময় আর এই সময় এরকম রাস্তায় হাঁটা খুব বেশি সুযোগ ছিল না। ওই যে ঠিক ওই ওপরের কন্ডোমিনিয়ামটাতে থাকতাম আমি। ওই জায়গা খুব ভালো। এখন এগুলো নাই। মালয়েশিয়ান গভর্নমেন্ট, পুলিশ অনেক সিরিয়াস হয়েছে। অবৈধ ব্যবসা বাণিজ্য নাই। অবৈধ ব্যবসা বাণিজ্য কেন্দ্র করে যে সন্ত্রাসগুলো উঠছিল সেগুলো খুব বেশি নাই, কমে গেছে। এটার উপরে আমার একটা ফ্রেন্ড থাকতো। এখানে মেট্রো রেল লাইন আছে। আমি যখন ছিলাম তখন মেট্রো রেল ছিল না। এইগুলা রেস্টুরেন্টে প্রচুর খাইছি। ইকান বাকার তিগারাসা, মাছের টক ঝাল মিষ্টি এক টেস্টের একটা খাবার। এই জায়গাটায় একটা মালাই রেস্টুরেন্ট ছিল, আমার খুবই ভালো লাগতো এদের সকালের খাবার। এদের মতো দারুণ মানুষজনের আচরণই দেখি নাই। এটা চ্যারিটেবল কোনো একটা জিনিস ছিল আসলে, ব্যবসা বাণিজ্যের জন্য করে নাই। একজন দাতো তার লোকজন দিয়ে চালাইতো। তাদের খাবারের দামও খুব কম ছিল আর কোয়ালিটিও ছিল এক্সিলেন্ট। ভাবছিলাম এই রেস্টুরেন্টটা খোলাতে থাকতো তাহলে এখানে খাইতাম, কিন্তু নাই, রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। আমার রেস্টুরেন্ট নাই। আরেক বন্ধু বলছে এই নাসিলামাক আঙ্কেল বব নাকি এখন বিখ্যাত। এত ভালো ভালো জায়গা থাকতে এটা কেন বিখ্যাত? দেখতে আসছি। জায়গা থাকতে এটার কথা কেন বললো কে জানে। চিকেন, কিছুটা বিফ, লিভার, ঝোল মশলা দিয়ে ঢাকিয়ে ফেলছে খাবার দাবার, ডিম, বাদাম আর শুকনো শুটকি। এটা নাসিলামা, ওদের সবচেয়ে বিখ্যাত খাবার, জাতীয় খাবার নাসিলামাক। বহুকাল পরে খাইতেছি, ভালোই টেস্টি। তো বুঝলাম না ভাইরাল হওয়ার কারণ কি। এরকম খাবার, এই লেভেলের টেস্টি খাবার অনেক খাইছি। মালাই মহিলারা বাসায় রান্না করে এরপরে সকালবেলা টেবিলের উপর নিয়ে এসে বেচে। এই একই রকম সব খাবারের মধ্যে এরা সম্ভবত নারকেল তেল ব্যবহার করে।
নারিকেলের একটা ঘ্রাণ আসছে। এখানে যখন থাকতাম তখন যে সব খাবার খাইতে খুব কিন্তু এখন 4 দিনের জন্য আসছি, বাঙালি খাবার খেতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে মালাইটাই খাই। বেরোইছি, হাতের মধ্যে এটা একটা পানীয় নানান প্রকার ড্রিঙ্ক ফ্রিঙ্ক বাইরে নিয়ে ঘুরে, এর বঙ্কুশ বলে। আগে এক সময় 30 পয়সা ছিল, এখন 1 রিঙ্গিত নিল, বেশি নিল কিনা বুঝতেছি না। কোতারায় এসে হাজির হয়েছি হাঁটতে হাঁটতে। এই এরিয়াটা অনেক ক্রাউডেড থাকে, এখানে একটা দুটা গলি আছে যেখানে শুধু বাঙালিদের দোকান, রাস্তার ওই পাশে ওই যে মাইরিন। এখানে মনে হয় বিশ্বের সবকিছুই নকল পাওয়া যায়। এদের খাবারগুলো দেখলে আমার নকল নকল মনে হয়। চাইনিজদের কোনো খাবার মজা হবে বলেও বিশ্বাস হয় না। আই হেট চাইনিজ। চাইনিজ যারা বেচে তারা তো কিঞ্চিত বাটপার গোছের বটে, কিন্তু বাঙালি যেগুলো আছে দোকানে চাকরি বাকরি করে, এইগুলো এই যে একটা সবুজ গঞ্জি পরা, এগুলো হলো বাটপার এবং প্রচন্ড রুড বিহেভিয়ার। মানে ওর দোকানে হাবি জাবি জিনিস রাখছে, কোনো কোনো দেখলা নিলা না কেন দুঃখে শেষ হয়ে যায়, ওই লেভেলের ফালতু। এদের কাছে কখনো না যাওয়াই বলো। একটা সময় এখানে আসলে বেশ ভালো লাগতো, ঘড়ি টড়ি অন্যান্য জিনিসপত্র দেখতে মজা লাগতো, কিন্তু এখন কেন জানি 2 নম্বর জিনিসপত্র দেখলে গা জ্বলে, একেবারেই পছন্দ হয় না। আল্লাহ মাফ করুক কখনো 2 নম্বর জিনিসপত্র না পড়া। আর এই জায়গাটা একসময় রাস্তায় অনেক ফুটপাতের দোকান ছিল, গুলিস্তানের মতো ছিল, আজকে তো বেশ ক্লিনই লাগতেছে। এইগুলো আশপাশে বাঙালিদের দোকানপাট, এরা বেশি বাঙালি থাকতো। কি এরা বুদ্ধি নেই। সব বাসে ক্যাশ অ্যাকসেপ্ট করতো, খানিক করে না, বহুত কষ্টে বাস পাওয়া লাগছে। এটা অবশ্য ক্যাশ বা কার্ড কিছুই দেয়নি। গতকালকে এক বড় ভাই বলছিল একটা কার্ড নিয়ে যেতে, আমি রাজি হই, তাহলে আজকে ভালো হতো। জ্বালানিপো যাচ্ছি, এখানে আগে আমি থাকতাম একটা সময়, খুব চমৎকার এলাকা। যে বাসে উঠছিলাম ওরা কার্ড ছাড়া পরে আমাকে নামাই দিছে। অবশ্য আমি লোকেশনের কাছাকাছি এসে টাকা দিতে চাইছি, নামাই দিলে নামাই দিই, সে কথা ভাইবেই বলছি যে না, কার্ড ছাড়া হবে না। যাক ভালো, আমি যাই ফ্রিতে। মন্দির আছে এর ভিতরে, ময়ূর ছিল, আমি মাঝে মাঝে যাই বসে থাকতাম। নাউজুবিল্লাহ, মন্দিরের ভিতরে যাওয়া তো একেবারেই ভালো কাজ না। কোন বুঝি তখন বুঝতাম না, এই যে এই খাঁচার ভিতরে ময়ূর আছে, গেট বন্ধ, যেন যাওয়া গেল না। যখন আমি মালয়েশিয়ায় আসি তখন এই অসাধারণ এলাকাটায় ছিলাম। এই যে একটা সেন্থুল পার্ক, খুবই সুন্দর পার্ক, ভিতরে গলফ কোর্স আছে, যাবো করে। এই জ্বালানিপো, ওই যে বড় বিল্ডিংটা দেখা যায় উত্তরা ম্যাজিস্ট্রিক, ওইখানে থাকতাম। অসংখ্য স্মৃতি এখানে। নিচে কাব্যকন্যার নামে একটা বাংলা রেস্টুরেন্ট ছিল, এখন আছে কিনা বলতে পারি না, ওইখানে আড্ডা দিতাম আমরা। এই খালের ভালো লাগতো। নোংরা পানি, ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। ফার্স্ট টাইম এসে এখানেও ছিলাম কিছুদিন। একটা দারুণ, এখানে জীবনের জন্য যা যা লাগবে প্রায় সবই আছে। ছোট বাচ্চাদের স্কুল থেকে শুরু করে ডিপ্লোমা ইনস্টিটিউট, এই যে একটা হোটেল,
পাহাড়, অনেকগুলা দোকান, বারবার সব, একটা ক্লিনিক আছে, এই যে ক্লিনিক। এখানে একবার গেছিলাম আমি, আমার বলছিল যে ক্যাফিন কম খাইতে, কফি টফি, রেড বুল এগুলা, ঘুমোই তো কম। এই যে সে জায়গা যেখানে আমরা আড্ডা দিতাম, এই যে টেস্টি বানানা লিফ রেস্টুরেন্টটা, যেটা ওইটা এক সময় বাংলা একটা রেস্টুরেন্ট ছিল। কাব্যকন্যা মনে হয় বিক্রি করে দিয়ে চলে গেছে। ওই যে কে কে, এই যে এইগুলা কোনো একটা স্কুল, কলেজ ফলেজ কিছু হবে। কিংস অন্টন, এই ড্যান্সিং একাডেমি, আর ওই যে ওই যে এসজি একাডেমি, স্কিলস কলেজ, কলেজও আছে। মানে ছোটদের স্কুলটা যে কোথায় বলতে পারতেছি না। একটা লোক স্কুলে ভর্তি হবে, কলেজে যাবে, সব এইখানেই শেষ করবে। আর এই অ্যাপার্টমেন্টের বাইরে কবর পর্যন্ত না গেলেই চলে। ভিতরে একটা কাপড়ের দোকানও আছে। এই বিল্ডিংটাতেই থাকতাম। বহুতকাল পরে কাকতালীয় ভাবে আবার এখানে আসা হলো। আমি একজনের কাছে আসছি, এই জায়গাটা এমনি আসতাম ঘুরতে, কিন্তু যার কাছে আসছি সে এইখানে থাকে। 25 তলা। এই ভিউটা আমার অসাধারণ লাগতো একসময় যখন এই বিল্ডিংয়ে থাকতাম, তখন এখান থেকে তাকায় থাকছি অনেক। তখন এই বিল্ডিং দুটো আন্ডার কনস্ট্রাকশন ছিল, বিশাল বিল্ডিং হয়ে গেছে। এলাকাটাও বেশ ডুপ্লেক্স টাউন মেনলি। সাইকেলটার দাম 12 লাখ টাকার মতো। একটু চালাই দেখা গেল না কাজ হইতো রে ভাই। এরপর চলে আসি আরেকটা ভাই বন্ধুর বাসায়। 40 তলার উপর থেকে অসাধারণ লাগে ভিউটা। পরদিন সকালবেলা একা একা বেরোছিলাম। এই কন্ডোমিনিয়ামটা খুব সুন্দর, লবিটাও খুব সুন্দর, তবে আমি রুম হারাই ফেলছিলাম, ভুলে গেছিলাম কত নাম্বার রুমে গেছিলাম। অনেক কষ্টে পরে খুঁজে পাইছি। এই জায়গার ভিউটা সত্যি না। ও ভাই, আপনি না আগে পুল খেলতেন, এখন খেলেন না? টেবিল টেনিসও আছে। বিল্ডিংটা চারপাশ দিয়ে ফাঁকা। और ये पाव का बचा
মালয়েশিয়া এই জিনিসটা আমার সবচেয়ে চমৎকার লাগে, কন্ডোমিনিয়াম সুইমিং পুলের পাড়গুলো, প্রচন্ড বাতাস। এই বিল্ডিংটার স্পেশালিটি চারদিকে খোলা। সুইমিং পুলের পানি পরিষ্কার রাখার যে স্ট্যান্ডার্ডটা, এটা খুব সব জায়গায় মেনটেন করে। বাংলাদেশে হোটেলগুলোতেও সুইমিং পুলের পানি পরিষ্কার করে, এই যে কন্টিনিউ পানি বাইরে যেতেছে না, এটা হয় না। দারুণ লোকেশন, সবচেয়ে ভালো জিনিস চারপাশ দিয়ে খোলা। এইটা বর্তমানে মালয়েশিয়ায় সবচেয়ে ভালো বাংলা রেস্টুরেন্ট। চটপটি ফুচকা থেকে শুরু করে ভুড়ি ভাজা, কালাভুনা, অনেক অনেক রকমের বাঙালি আইটেম এখানে পাওয়া যায়। আমি সবগুলো একটা একটা করে একটু একটু করে নিয়ে নিয়ে টেস্ট করে দেখছিলাম। খাবার দাবার যথেষ্ট ভালো, পিঠাও পাওয়া যায়, সবজি পাওয়া যায়। সেদিন রাতভর আড্ডাটা দিয়ে পরের দিন আমার ফ্লাইট ছিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আমার ফ্লাইট 8:50। আমাকে সবাই বলছিল এত আগে বের হইতে ভালো লাগে না, আমি 6টার সময় বেরোইছি, দেখা যাক কি হয়। আল্লাহ মাফ করো, কলকাতা একবার ফ্লাইট মিস করছিলাম। ছেড়ে যাচ্ছেই আমার অত্যন্ত প্রিয় শহর, সবচেয়ে চমৎকার শহর কুয়ালালামপুর, অসাধারণ দেশ মালয়েশিয়া। দেখা হবে ইনশাল্লাহ, আবার বারবার আসবো ফিরে ইনশাল্লাহ। ইন ড্রাইভের ট্যাক্সিতে রওনা দিয়ে দিছি, এখনো প্রায় অন্ধকার। আমার বিমান যাবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। চলে আসছি KLIA 1। ট্রলি টাইনে বেড়াইতে আমার একদম ভালো লাগে না। ট্রাভেল এইবার বাধ্য হয়ে একটা ট্রলি নেওয়া লাগছে। এক বড় ভাই অনেকগুলো চকলেট ফকলেট আবিজাবি পাঠাইছে, সেগুলোর জন্য এই ব্যাগটা নেওয়া লাগছে। মনে হইতেছে চেক ইন করার জন্য একমাত্র আমিই আছি। এয়ারপোর্টটার একটা ফুটেজ নিয়ে রাখি, কবে আর আসি না আসি। জীবনের প্রথমেই আন্তর্জাতিক এয়ারপোর্টেই নামছিলাম আমি। ইস, দারুণ একটা দেশ, সারা জীবন থেকে যাওয়া যেত। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে শীত, মুসলিমদের জন্য ভালো না, আবার আনন্দও নাই। আরব কান্ট্রিতে মরুভূমি, এইখানে যে যা চায় তার জন্য সেটাই ভালো। কেউ ইসলাম ধর্ম পালন করতে চাইলে সেজন্য ভালো, কেউ রঙিন জীবন যাপন করতে চাইলে সেটাও ভালো। একটা দারুণ দেশ, বড়ও আছে সাইজে, প্রকৃতি কি চমৎকার, সাগর নদী পাহাড়, খাবার দাবার ভালো, মাছ সব দারুণ। লাস্ট টাইম 7:50, আমি 7:40 পৌঁছে গেছি, অনেক আগে।
এতবার এয়ারপোর্ট ক্রস করছি, আজকে প্রথমবার দেখলাম যে বোর্ডিং পাসের ভিতরে সব লেখা থাকে কয় নাম্বার গেট কি। আমি এত বেখেয়াল যে এটা কখনোই খেয়াল করি না। আবার ট্রেনে 1 থেকে 2 দিকে কোড লেখা থাকে কোন গেট কোন দিকে। প্রথম যেবার আসছিলাম 10 বছরের বেশি সময় আগে, তখন এই জায়গাটা দেখে খুব ভালো লাগছিল। আমি আজকে প্রথমবার বুঝলাম যেগুলো লেখা থাকে। মানুষের সাথে সাথে হাতড়ায় হাতড়ায় গেছি। এই মালয়েশিয়া এয়ারপোর্টই ক্রস করছি আমি 6-7 বার। এসে এই কলম্বোর বিমানে আমার কোনো সহযাত্রীকে আমি দেখি নাই, এই জন্য তাদের পিছু পিছু আসি নাই। এই জন্যই আজকে প্রথমবার আমি বুঝতে পারলাম কিভাবে আসলে যাইতে হয়। একলা চলার একটা বিশেষ মজা আছে, শেখা যায়। মলগুলোতে ঢুকতে ভয় লাগে। এই বুলগেরি দোকানে এইখানে ভয় লাগবে না, এখানে ঢুকে দেখবো দামগুলো কেমন। মেলা একটু দেখছিলাম, ঘুরেটা আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় নামটাও মেনলি, ঘুড়িগুলো মেনলি 10 লাখ 12 লাখ টাকা মিনিমাম দাম। দাম এখানেও লেখা নেই, কি জিনিস খামাখায় অতিরিক্ত দাম। This one, this watch which one? দিস ব্ল্যাক ওয়ান This one about 17,000. 17,000 রিঙ্গিত, কত হয় বাংলা টাকায়? আড্ডা দিতে দিতে ঘুরতে ঘুরতে ঠিক মতো না ঘুমায়, আজকে সকালেও তো না ঘুমিয়ে চলে আসছে। আয়নার মধ্যে নিজের দেখে নিজেই চমকাই গেছে যেটা কি। এই C23 দিয়ে প্রবেশ করতে হবে, এখনই ঢোকা যাবে না, কিছু খেয়ে নিতে হবে, অনেক টাইম আছে। 18 রিঙ্গিত কিভাবে খরচ করবো বুঝতে পারতেছিলাম না। এখানে সব চকলেট দামে, একটা পাওয়া গেছে 17 রিঙ্গিতের। এখানে 17 রিঙ্গিত না 5 রিঙ্গিত কম ছিল, 9 রিঙ্গিত 10 রিঙ্গিত দিয়ে এটা কিনছি, 3 রিঙ্গিত রয়ে গেছে। এবার আমি কোনোদিন নেই মালয়েশিয়ায় থাকছি তখনও না, এবারও না। এই চকলেট বা চুইংগাম কিছু একটা হবে, আমি এটা দিয়ে টেস্ট করে দেখবো না। সবচেয়ে লাস্ট বরাবরের মতো আমার জন্য প্লেন অপেক্ষা করতেছে। আমার ফ্লাইট ভালো লাগে। আর বিমান চালু হয়েছে, বিমান ছেড়ে দিচ্ছে। আমি এখন ঘুমাবো, প্রচুর ঘুম পাচ্ছে। গায়ে প্রচুর ঘুমাইতে হবে। আমার মনে হয় প্লেনের দিয়ে একবার আমি একদম শাট ডাউন হয়ে গেছিলাম ঘুমে। আমাদের দেশে সিএনজির মতো ওরা বলে টুকটুক, ভালো বাতাস খেতে খেতে যাওয়া দেখতেছি। 1500 শ্রীলঙ্কা হয়ে বাংলা টাকা প্রায় 500 টাকার মতো হবে। এখান থেকে চলে যাবো নীলগঞ্জ নিচের কাছে। ওয়েদারটা খুব রেনি, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সমুদ্রের পাড়ে বসে বৃষ্টি দেখার মজা আছে। গরম মনে হয়ে পড়ছে। বেশ রাত হয়ে গেছে, রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমার ধার দিচ্ছে দেখা যায়। কলম্বো ঢুকতে ঢুকতে বৃষ্টি পাইছি।
এখনো হইতেছে, জায়গাটা অন্ধকার। বারবারই বিদেশে গেলে এরকম জায়গার সাথে আমার এক্সপিরিয়েন্স হয়। অলমোস্ট সারা দিন রাত ঘুমায়, একেবারে রাতের বেলা বেরোছি বিচ দেখতে। রেস্টুরেন্ট হালকা হালকা লাইট জ্বলে, রাস্তায় নাই মানুষজন, আর লাই জানি বিচের কি অবস্থা। দেখে আসি। আর সমুদ্রের পাড়াটা মজার জিনিস, একা একা আসলে কতটুকু মজা লাগে। তাও চলে আসছি প্রায় জনমানব শূন্য সমুদ্রের পাড়ে। মনে হয় স্থানীয়রা ছাড়া তেমন কেউ আসে না। ভালো ঢেউ আছে এনে, এর দেয়ালে আশ্রয় পড়তেছে। রাতের বেলা আসছিলাম তখন ফাঁকা ছিল, এখন আবার আসলাম। লালসে বিচ নিগম্ব, বেশ ভিডিওতে কতটুকু আসতেছে বুঝতেছি না, আসলে বহুত সৌন্দর্য, এরকমটা আশা করি নাই। রাতের বেলা যখন দেখছি তখন মনে হয়েছে চলে টাইপ, হয়তো অনেক ফরেনার্স। ভাইরে ভাই, নৌকাগুলা কি সুন্দর। হম। শ্রীলঙ্কার নিগম্বর এই সমুদ্রের পাড়গুলো সুন্দর, কিন্তু আমার কাছে বেশ বোরিং লাগে। আমার কাছে এর থেকে কক্সবাজার বেশি ভালো লাগে। নিগম্বর বিচ টিচ দেখা শেষ করে কটেজে এসে এরপর রওনা করলাম কলম্বোর উদ্দেশ্যে। নিগম্ব বাস স্ট্যান্ডে আসছি কলম্বো যাওয়ার জন্য। কলম্বো বাস স্ট্যান্ড এসে নামলাম। বেশি সময় থাকা যাবে না, শহরের একটা বাজার। ফেমাস লোটাস টাওয়ার, যাইতে হবে। লোটাস টাওয়ার দেখতে যেয়ে ভুল বাসে উঠে পড়ছিলাম, দেখি এখন টুকটুক নেই। লোটাস টাওয়ার দেখতে, লোটাস টাওয়ার। এই লোটাস টাওয়ারটা এখন শ্রীলঙ্কার একটা আইকনে পরিণত হয়েছে, ঠিক যেমন টুইন টাওয়ার মালয়েশিয়ার। লোটাস টাওয়ারের উপরে ওঠার আমার কোনো ইচ্ছা হইতেছে না, বহু উঁচা দেখছি। দেখি এমনি শহর দেখি। ভাবছিলাম কলম্বো শহরটা ঠিকঠাক না দেখে জাস্ট লোটাস টাওয়ার দেখে চলে যাবো। এই টুকটুক কলার কল্যাণে এখন বের হয়েছি দেখতে টোটাল শহরটা।
টেম্পল একটা টেম্পলের সামনে নিয়ে আসছে, বেশ বড় কি কি আঁকা, বললো অনেক ফেমাস, এই জন্য ভিডিও করলাম। টাউন হল, Yahramadei Park, that side. হোয়াটস দ্য নেম? Go in Yahramadei Park, the capital of park. ওকে, সেন্ট্রাল পার্ক। পার্কের নাম কিছু একটা বলছিল, বুঝিনি। নাইস প্লেস। স্বাধীনতা টাওয়ার বা এরকম কিছু একটা হবে। শ্রীলঙ্কা, এখানে ক্রিকেটাররা থাকে মাঝে মাঝে। হোটেল, রেস্টুরেন্ট, রাস্তাঘাট সবই খুব সুন্দর। আমরা ঢাকা সিটি দরিদ্র। শ্রীলঙ্কার ন্যাশনাল মিউজিয়াম, এখানে আসতে চাইছিলাম, ও সময় কুলাইলো না, রাত হয়ে গেছে। টুকটুকলা বলল জুয়েলারির দোকানে যেয়ে যদি আমি কতক্ষণ জুয়েলারি দেখি তাহলে ওরা ওকে 2 লিটার পেট্রোল ফ্রি দিবে। এরকম 2টা দোকানে আমার এসে নিয়ে গেছে, 4 লিটার পেট্রোল ফ্রি পাইছে। একটা বড় ভাইও বলছিল পাথর দেখার জন্য, উনি পাথরের বিজনেস করতে চায়, যদিও আমার বিশ্বাস হয় না ওনার বিজনেস খুব একটা করার ইচ্ছা আছে। দুজনের কথা মতো একটু জুয়েলারি পাথর টাথর দেখলাম, ওরে এক্সপেন্সিভ আর ওরে সুন্দর। তবে টুকটুকলার কথা শুনতে যেয়ে 2টা দোকানে দেখতে যেয়ে আমি বাস মিস করছি। 100 টাকার বাস ভাড়া আমার কয়েক হাজার টাকার ট্যাক্সি ভাড়া দিয়ে পরে যাওয়া লাগছে। ওকে, লেটস গো। গো গো। যতটা ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর নিবন্ধ, সরি কলম্বো। কলম্বোর সবচেয়ে ভালো 7 স্টার হোটেল, সিটি অফ ড্রিম, 7 স্টার। বিভিন্ন জেমস্টোন শপের বিচের সাইডে প্রচুর সুন্দর, লাক্সারিয়াস। এই জায়গাটা অনেকটা মুম্বাইয়ের মতো, মুম্বাইতেও এরকম এর পাশে কলম্বো বাস স্ট্যান্ডে নিগম্বর উদ্দেশ্যে বাস ছাড়বে আরো 1 ঘন্টা পর। এসি বাসটাও পাবো না, কি একটা যন্ত্রণা। ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে।
আমার বাসের ভাড়া 100 টাকা, এসি বাসে গেলে 300 টাকা, এখানে 3800 টাকা মিনিমাম লাগে। আমি বাস স্ট্যান্ডে যে এখনো বাস পাইনি। প্রপার যে কি পরিমাণ খারাপ আল্লাহ জানে, কালকে বাংলাদেশে নাই কি হবে। অবশ্যই 100 টাকার ভাড়া 3800 টাকা দিয়ে এসে পৌঁছাইছি। আল্লাহ মালিক নসিবে যে কি রাখছে আর। শ্রীলঙ্কার নাইমে যে কটেজে ছিলাম সেই কটেজের মালিক এই ছেলেটা, ভালো ছেলে, আন্তরিক আছে। পরের দিন সমুদ্রের ঠিক পাড়ে একটা অসাধারণ কটেজে যেয়ে উঠি আমি। এখানে আশপাশে জেলেরা মাছ ধরে, পুরা প্রাকৃতিক একটা পরিবেশ, এত সুন্দর পানি, দারুণ লাগছে এখানে বসে সময় কাটাইতে। সমুদ্র দেখতে ভালো লাগে, পানিতে নামতে বেশি ভালো লাগে না। তাও ভাবলাম একটু কাটাতে চাই। বিচেদের সন্ধ্যা 6:30 7টা বাজে, খালি মানুষই নেই, অবাক কাণ্ড। শ্রীলঙ্কায় খাবারের দামটা অনেক বেশি, অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছি যেটা খাবারের দাম একটু রিজনেবল ছিল। নতুন একটা ভিলায় উঠছি, চারপাশের পরিবেশ এখানেও সুন্দর, গ্রামের মধ্যে কেউই থাকে না ম্যানেজমেন্টের, তালা টালা লাগায় নিজেদের ব্যবহার করে চলে যেতে হচ্ছে। এই বাসায় এক ভদ্রলোক থাকে, সে আমাকে এই জায়গাটা চিনাই দিছে। গুড হিউম্যান বিং, মাশাআল্লাহ। ভিলা এটা ভালোই, রান্নাঘর টান্নাঘরও আছে, কেউ রান্না করতে চাইলে পারবে। প্রথম একটা হোটেল দেখলাম যেখানে কাস্টমারদের খাওয়ার জন্য একটু পানি রাখছে, ইভেন আমারে ডিসকাউন্টও দিল। শ্রীলঙ্কার মানুষজনের বাড়িঘর রাস্তাঘাট সব চমৎকার, সাজানো গোছানো। এই পর্যন্ত একটা জায়গাও দেখলাম না যে অসুন্দর, খারাপ বাড়িঘর। নাকি সবাই ধনী হইতে পারে, মাশাআল্লাহ। ম্যাপে দেখলাম যে সমুদ্র থেকে এরপরে একটা বিরাট লেক তৈরি হয়েছে, লেকটা দেখতে আসছে। একা একাই, কেউ নাই, কোনো মানুষই নেই। লেক, লেকের চারপাশে জঙ্গল, পানিটা ভালো স্বচ্ছ। এই লেকটা সুন্দর, কিন্তু এত নীরবতা আর কেমন একটা ভয় ভয় লাগে। আমার কাছে মনে হয় লেকের মধ্যে কোনো মনস্টার আছে, আসে কামড় দিতে পারে। হয় কোনো হোটেলের ঢুকে পড়ছে।
এখানে পিক মি আপ বলে একটা জনপ্রিয় সার্ভিস আছে আমাদের দেশের পাঠাওয়ার মতো। এরা বাইক সার্ভিস নতুন চালু করছে, এবারই প্রথমবার নিলাম। ভালোই, আগে থেকে জানা থাকলে আমার অনেক টাকা কম খরচ হতো। তো আগের দিন যে কটেজে ছিলাম সেই কটেজের সামনে যে কটেজ, এটার সামনে যে সমুদ্র, এটা দেখতে আসছি। আপনার দেখে যাই, সমুদ্র মিস করতেছি। আর একটা কাজও নয়, আর বাসায় রুমে যে এটা একটা ব্যাপার। কিছুক্ষণ ভাবছি না বসবো, একটু নিয়ে আসছে, এইখানে বসে বসে খাবো এখন। অদ্ভুত খাবার, রুটি ছোট ছোট করে কাইটে কাইটে ফ্রাইড রাইসের মতো করে ভাজছে, সমুদ্রের পাড়ে বসে খাইতেছে। এদের খুব পছন্দের, ফ্রাইড রাইসই ভালো এর থেকে। চলে আসছি কটেজে, ওই আমার রুমের লাইট জ্বলে, এইখানে একটা কাপল আছে। বেশ অন্ধকার। ছিলাম চিকেন কট্টু, রুটি বানায় এরপর ছোট ছোট করে কাইটা এরপর ফ্রাইড রাইসের মতো করছে। 2 প্যাকেট আনছিলাম, এগ কট্টু আর চিকেন কট্টু। চিকেন কট্টু খাবে। বাংলাদেশের চল্লা, ইমিগ্রেশন শেষ করলাম এয়ারপোর্টের ভেতরে, আবার বিমানে উঠছি। অবশেষে প্রচুর দৌড়াদৌড়ি ঘোরাঘুরির পরে বাংলাদেশের দিকে রওনা। আমার আরও আগে আসার কথা ছিল, কিন্তু সে সময় বাংলাদেশে খুব রাজনৈতিক ঝামেলা চলতেছিল, এয়ারপোর্টে স্পেশাল অ্যালার্ট জারি ছিল বিদেশে যাওয়া বা আসার ক্ষেত্রে। এই জন্য আমি একটু ডিলে করি। আলহামদুলিল্লাহ সব আতঙ্ক ঝামেলা মুক্ত করে আল্লাহ পাক আমার সহি সালামত দেশে ফিরে আনেন। চলে আসছি ছাড়াই আলহামদুলিল্লাহ।